সবাই মানে একটা খারাপ দৃষ্টিতে দেখে যে আমরা কেন এগুলো করি, কেন এই কাজগুলো করি। কিন্তু আমরা যে বাধ্য হয়ে এই জায়গাটায় আসি, আমরা যে ইচ্ছা করে কিছু করি না, বা মানুষ যে খারাপ দিকগুলো দেখে, এই আচরণের পিছনেও যে আমাদের মানে ইচ্ছাগত কোনো কি নাই, এটা আমরা একটা বিপদে পড়ে বা একটা ইসে করে যে আমাদের ঝামেলাগুলো হয়, সেগুলো আমরা ফুটিয়ে তুলছি। তো আজকে এই সভার মধ্যে আমার একটাই অনুরোধ বা একটা থাকবে যে আমরা আগে যেতে চাই, আমরা সমাজের মূল স্রোতে মিশে যেতে চাই, এতটুকু সুযোগ, এতটুকু কর্মের জায়গা এবং সমাজের মূল স্রোতে আমরা আমাদের মিলিয়ে নেবেন, এতটুকুই জানাতে চাই। আমরা এমন একটি উন্নত, মানবিক ও স্বাবলম্বী ঢাকা 19-এর স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী মর্যাদার সাথে বাঁচতে পারবে। কিন্তু অন্তত দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে একটি উল্লেখযোগ্য অংশ, আমাদের তৃতীয় লিঙ্গের মানুষেরা দীর্ঘদিন ধরে অবহেলিত, বৈষম্য ও সুযোগের অভাবে সমাজ ও অর্থনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আজকে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী উদ্যোক্তা ও চাকরি মেলা 2026 এই অনুষ্ঠানে আলোচনা সভা সম্মানিত সভাপতি, সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, যাদের অনেকে আমরা চিনি এবং তাদের অনেকে জ্ঞানগর্ভ বক্তব্য আমি শুনলাম। আমি মনে মনে ভাবলাম যে তাদেরকে যদি অনুমতি দেওয়া হতো যে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, আমার যত সমন্বয় সরকারে, তাইলে এখানে আমাদের মতো মানুষ এখানে বসে থাকতে পারতো না। আমি ওই দিক থেকে আস্তে করে হেঁটে হেঁটে চলে যেত, কারণ তারা অনেক কিছু জানেন, অনেক সময় ভদ্রতা করে অনেক কিছু বলতে পারেন না। কিন্তু আমরা চাই যে এখন সময় এসছে, সোচ্চার হতে হবে, যার যার অধিকার বলতে হবে এবং দাবি আদায় করে দিতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার সমান অধিকার, কিন্তু আমি অধিকার পাচ্ছি না, এখনই মোক্ষম সময় সেই সব নিয়ে কাজ করা, সেই সব রেস করা। আমি একটা পরিসংখ্যান আগে আপনাদেরকে দিতে চাই কিছু বলার আগে। সেটা হলো 2022 সালে যে জনশুমারি হয়েছে, সেখানে এই তৃতীয় লিঙ্গের বাংলাদেশের সংখ্যা হলো 1,26,000। এই সাভারে বাংলাদেশে আমার কাছে যা খবর আছে 10-12,000 হবে, কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে অনেক কথা আছে। আমি অন্য একটা জায়গায় দেখেছিলাম যে অন্যরকম, সেজন্য আমি আসলে একজাক্টলি বলতে পারছি না, কারণ এক এক সংস্থা এককভাবে সেই সব জিনিস কোড করছে। এই সাভারে একটা তারা এসপিইডি একটা জরিপ চালিয়েছিল 100 জনের মধ্যে। জাতীয় পরিচয়পত্র আছে 68%, 32 ভাগ নাই, কিন্তু সেগুলো নিয়েও সমস্যা আছে, নাম ভুল আছে এবং ওই নাম তারা ঠিক করতে গিয়ে এখন ঠিক করা হচ্ছে না, অ্যালাউ করছে না, তাদেরকে নানাভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তারা 83% তারা ভাড়া বাসায় থাকেন, নিজের বাসা আছে 7%। শিক্ষাগত যোগ্যতা স্নাতক 3%, উচ্চ মাধ্যমিক 13%, মাধ্যমিক 21%, প্রাথমিক 28%, শুধু স্বাক্ষর করতে পারেন 35 ভাগ, লেখাপড়া করছেন 6%। আমি একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যদি সরকারি প্রাইমারি স্কুল, এমপিওভুক্ত হাই স্কুল, কলেজে পড়তে চান, আপনাদের হাইয়েস্ট সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আমি আপনাকে বলি আপনার বেতন দিতে হবে না, আমরা সেটা ব্যবস্থা করেছি। সব কলেজ আমাদের পরিচিত, আমাদের কানেকশন আছে, আমার নিজেরও কলেজ আছে, আপনারা সেখানে ভর্তি হন। হাইয়েস্ট ফ্যাসিলিটি যেটা আপনি চিন্তাও করতে পারছেন না, কোনো টাকা পয়সা লাগবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বললাম, যদি পড়াশোনা করতে চান, কেন একসঙ্গে কিছু করতে হইলে, ভালো কিছু করতে হলে, টিকে থাকতে হলে পড়াশোনা লাগবে। বর্তমান পেশা ছল্লা, এই শব্দটা আমি জানতাম না, কিংবা কালেকশন আছে 74%, চাকরি করতেছেন 8%, মেইনলি গার্মেন্টস, এনজিও, বিউটি পার্লার। এই যে আমি শুনে খুশি হলাম যে রানী চৌধুরী সিকেডিএল সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, একটা বড় এনজিও, তাকে আমি চিনি 2024 সালে যে নির্বাচন হয়েছিল, সেই সময় ঢাকা 12 আসনে দেখি সে কষে বেড়াচ্ছে এবং তাকেই ভাইরাল করতেছে লোকজন। কেন আমরা এখন পালিয়ে পালিয়ে কখনো আন্দোলন করি, তারপরকে চুপ করে গোয়ার মধ্যে ঢুকে থেকে, এইভাবে আমাদের ওই ইলেকশনের সময়টা গিয়েছিল। তো ওই সময় থেকে দেখি যে
এই মহিলা কিভাবে কাজ করতেছে এবং তার আশেপাশে প্রচুর লোকজন ক্যামেরা তার দিকে ফোকাসিং করতেছে। ইলেকশন হয়েছে জানি, সেই ভোটের পরিসংখ্যান আমি দিতে যান। চাকরি 8%, গার্মেন্টস, এনজিও, বিউটি পার্লারে, ব্যবসা 7%, শিক্ষার্থী 6%, অন্যান্য 5%। সর্বশেষ হলো নতুন পেশায় যেতে আগ্রহী 76% মানুষ। এরা বলছে যে আমরা নতুন কিছু করতে চাই, আমাদের সুযোগ দেওয়া হোক। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী 1 নম্বর চয়েস, হাঁস মুরগি কিংবা গবাদি পশুপালন 34%, বিউটিফিকেশন 26%, টেইলারিং 12%, রান্না 11%, আর অন্যান্য পেশা আছে। তাদের সমস্যা হলো কি মূলধনের অভাব, দক্ষতার অভাব, লিঙ্গ বৈষম্য, সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, অসহযোগিতা, নিরাপত্তার অভাব, শিক্ষকদের যোগ্যতা কম, জীবিকার্জনের ব্যস্ততার কারণে নতুন পেশার সন্ধান করতে পারেন না। এখন আমাদের কথা হলো ওনাদের কয়েকটা দাবি স্পষ্ট করে তারা বলেছে, যেগুলো আমি নোট করেছি। সেটা হলো যে এটা নিয়ে সংসদে কথা বলতে হবে। আমি আপনাদের কথা দিলাম আগামী সংসদে আমি যেটা বলবো, আপনারা সংসদের কার্যক্রম দেখেন, একটা চ্যানেল আছে আমার ফেসবুকে, আমি যা বলবো সেটা ফেসবুকে আমি স্টেপ রেকর্ডিংটা দিয়ে দিব, আপনারা দেখবেন যে আমি কথা বলতে পরিকল্পিতভাবে, এবং সেই প্রশ্নের উত্তর মন্ত্রী মহোদয় দিতে হবে, সেরকম প্রশ্ন করব। তারপর চিকিৎসার ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা বলেন, সেটা আমরা সুবিধা করে দেবো। বয়স্কদের পুনর্বাসন, ব্যাংক লোন, শোনেন ব্যাংক লোন তো যেসব ব্যাংকগুলো তো এমনভাবে কাজ করে তারা তাদের স্বার্থের ব্যাপারে মানে শুরু আনে, আপনাকে জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, কাগজ দিতে হবে, তা না হলে দিবে না। এক সময় যদি যুব উন্নয়ন একসময় দিতে দেবে, আপনার ট্রেনিং সার্টিফিকেট দিয়ে আপনি কম বেশি 50,000, 1 লাখ, 2 লাখ টাকা লোন নিতে পারবেন। এদেরকে যদি এরকম আইন করা যায় যে এদের জন্য কিছু বিশেষ আইন করা দরকার, তাহলে এরাই গ্যারান্টার, এদের জন্য কোনো জমি জমা, এদের তো কোনো জমি জমা নাই, লোনটা পাবে কেন? এরকম যদি মানে জামানতবিহীন যদি লোন দেওয়ার সিস্টেম আইন করা যায় এবং তাদেরকে সেটা দেওয়া যায়, তাহলে তারা কিন্তু সেই কাজটা করতে পারবে। আর সর্বশেষ হলো, আমিও চাই যে এই ট্রাফিক সিগন্যালের কাজ এবং গার্মেন্টসের সিকিউরিটি কাজ এরা ভালো করতে পারবে। এটা মজা করে ফেলে, এদের যে স্বাস্থ্যকর একটা ধাক্কা দিলে তো উঠে উঠে করে দেবে, এগুলো দেখলে তো ভয় পাবে, সে যদি কঠিন মুখে দাঁড়ায় থাকবে। তো এরাই তো কাজের জন্য কি ইউরোসাপ অলরেডি এটা মানে দায়িত্ব নিয়েছেন, কথা দিয়েছেন। ট্রাফিকের ব্যাপারটা আপনি দেখেন, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে সামনে যে আমার ট্রাফিক নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে, সেখানে এদেরকে সংযুক্ত করতে হবে আমরা চাই, এবং এদেরকে এই সংযুক্ত করার আগে যা যা ট্রেনিং দেওয়া দরকার আমরা এখানে নিজ খরচে, ঢাকার থেকে এক্সপার্টিস আসবে, আমরা তাদের নিজ খরচে সেখানে 1 দিন 2 দিন 3 দিন যা ট্রেনিং লাগে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিব। এবং ইতিমধ্যে 2013 সালে কিন্তু আপনাদের সেই পরিচয়পত্র দেওয়া হয়েছে, আপনাদের এখন কিন্তু পাসপোর্ট, আপনারা ভোট দিতে পারেন, এই সুযোগ সুবিধাগুলো কথা হয়েছে। এখন যেটা দরকার সেটা আমরা করব। আমি আপনাদের জন্য আরেকটা জিনিস আজকে এখানে বলতে চাই, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম আপনাদের জন্য করব এই 1 মাসের মধ্যে, আপনাদের 3rd উইকের জন্য। সেখানে ঢাকার থেকে ট্রেনার আসবে, আমরা এদেরকেও আমন্ত্রণ দেওয়াবো। এই যে উইকেন্ড বাংলাদেশে যিনা তাকে আমি অ্যাডভান্স বলে রাখলাম, তারপর রানী চৌধুরী, তাদেরকে বললাম যে আপনারা সেদিন কথা বলবেন, আমরা 2-1 ট্রেনারকে আনবো। আমি 1 নম্বর তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই, এটা অব্যাহত আমি কতদিন চালাতে পারবো। প্রথম ট্রেনিং হবে বিউটিশিয়ান হিসাবে, অনেকে হতে চান, এটা আপনাদের জন্য সহজ হবে, আমরা ট্রেনিং দেবো। এবং এটা লায়েন্সের উদ্যোগ হবে, আমার বাসার দোতলায় 200 বসতে পারে, আমি বাবুল মোহনকে বলতে একটা তালিকা করে ফেলব, এবং আমরা লায়েন্স থেকে আপনাদের একটা সার্ভিস প্রোগ্রাম করব। সেটা কি, ধরেন আমরা 10টা সেলাই মেশিন দিলাম, আরও কী কী দেবো এটা আমি এখন বলতে পারছি না, আমরা এটা চিন্তা ভাবনা করি, যাতে খালি ট্রেনিং দিলে হবে না, আপনাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগও দিতে হবে, সেটা আমরা ব্যবস্থা করে দিতে চাই পর্যায়ক্রমে। আমার একটা ফাউন্ডেশন আছে, ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন, সেটা সাবিনা সিদ্দিকা সেটা চেয়ারপারসন, আমি এটা তৈরি করেছি কয়েক মাস আগে। ইতিমধ্যে আমরা পাবলিক স্পিকিং লিডারশিপের উপর ট্রেনিং দিয়েছি, আমরা পরশুদিন সেখানে 19 তারিখ আমরা ট্রেনিং দিয়েছি যে ফিমেল এন্টারপ্রেনারশিপের উপর।
তো একটার পর একটা ট্রেনিং আমরা দিচ্ছি। আমরা চাই এই জনগোষ্ঠীকে এখানে সম্পৃক্ত করতে পারলে আমার মনে হয় যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো বলে মনে করি। এবং আমার কাছে তো তাদের দাবি বেশি, কারণ আমি এর আগে 96-এর সংসদ সদস্য ছিলাম, 2001-এ ছিলাম, এবার দ্বিতীয়বার মতো ছিলাম, দ্বিতীয়বার তো হলাম। আমার বাবা এই এলাকার সংসদ সদস্য ছিল, 45 বছর চেয়ারম্যান ছিল। আমাদের যেহেতু রাজনীতি পরিবার থেকে এসেছি, আমরা চাই যে এমন কিছু কাজ করা দরকার গতানুগতিকের বাইরে, যেটা অন্য অনেক জনপ্রতিনিধিরা চিন্তা করছে না কিংবা মানে করার প্রয়োজন মনে করছে না। আমি সেই কাজগুলো করতে চাই। এখানে কিছু কিছু সুন্দর কথা আছে, নিজের মুখ থেকে বেরোতে, সেজন্য আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, যে আমরা তাদেরকে দান দক্ষিণা সহানুভূতি দিতে চাই না, আমরা তাদেরকে সুযোগ দক্ষ হিসেবে তৈরি করতে চাই, তাদের সুযোগ দিতে চাই, তাদের দক্ষতা অনুযায়ী তারা যেন চাকরি পায় সেই কাজে আমরা বেশি মনোনিবেশ করতে চাই। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে যাতে আমরা বেশি বেশি করে এই শপিং মল, তারপরে সুপার মল, এইসব জায়গায় যাতে নিরাপত্তা করে দিতে চাই, আমরা এখানে লোকাল ব্যক্তিদের সাথে আমরা একটু কথাবার্তা বলবো। এবং এটুকু আমি বলতে চাই যে আপনাদের নামে অনেক রকম অভিযোগ আছে, এখন এই অভিযোগগুলো নাই। এগুলা যা বলবে সাবিনা সিদ্দিকে বলছে অনেক পুরান কাহিনী। 20 বছর আগে ওই বেবি ট্যাক্সিতে রিক্সায়ও আপনারা প্রতিবন্ধকতা তৈরি করতেন, এখন করেন না। কারণ আমরা বুঝি আপনারা জীবিকা নির্বাহ করেন, আপনাদের একটা কিছু তো প্রয়োজন বেঁচে থাকার জন্য। এখন আস্তে আস্তে আপনারা অনেক দেশে, যেমন আমরা একটা নাটকে দেখলাম যে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি শুনেছেন, আপনারা 5-7 জন গিয়ে তাকে দোয়া করতে যাচ্ছেন, আশীর্বাদ করতে যাচ্ছেন, এবং সেই উসিলা পরিবার বলছে যে ঠিক আছে আপনি একটু নাচেন, আপনারা নাচছেন। এখন এটাতে একটা নৈতিক দায়িত্ব যে একটু কষ্ট করলো, তাকে খুশি হয়ে তাকে কিছু দেওয়া উচিত। এবং সেই জায়গাটা কোথাও কোথাও প্রতিবন্ধকতা তৈরি হয়, কোথাও কোথাও বার্গেনিং এর ব্যাপার হয়। তো এটা কমে গেছে বিয়ে অনুষ্ঠানে, অনেক সময় আপনারা যান, তো সেগুলোর উপর ভরসা করলে হবে না। আমরা আপনাদের দক্ষ হিসেবে তৈরি করতে চাই, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এটা হলো আসল কথা। আমাদেরকে বুঝতে হবে আপনারা আমাদের সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ, আপনারা আমাদের আশেপাশের মানুষ, আমাদের পরিবারের অংশ। আপনাদেরকে বাদ দিয়ে আমাদের কোনো চিন্তা করার সুযোগ যেন না থাকে। আপনাকে আমরা প্রতিবেশী হিসেবে যদি ভাবতে পারি যে দেশে একজন নাগরিক, তার সাথে আমার ভালো সম্পর্ক থাকতে হবে, সহমর্মিত থাকতে হবে, আপনাদের কোনো বিপদ হলে আমাদের পাশে থাকতে হবে, এরকম বন্ডিং যদি আমরা নিজেরা পরিবর্তিত হতে পারি, তাহলে আপনাদের জন্য অনেক কিছু করার সুযোগ হবে। আমাদের অনেকেই অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা আপনাদের প্রতি নাই। মনে করেন যে একে আমি চাকরিটা দিব, সে ঠিকমতো চাকরিটা করবে, নাকি আমাকে এসে আমার কলার ধরবে, যাই কি কথা আমার বেতন ঠিক মতো দিবি না, কালকে বেতন দিতে হবে। এই ভয়টা কিন্তু এখনো কাটে না। এই ভয়টা কাটাতে হবে যেন আপনাদের উপর আস্থাটা ফিরে আসে। আজকে দেখেন সাভারে কয়েকশো গার্মেন্টস আছে, প্রায় 1000-এর কাছাকাছি। তো সেই গার্মেন্টসে একজন করে দিলে 1000 লোকের কিন্তু চাকরি হয়ে যাবে। সিকিডিএলে অলরেডি 7 জন চাকরি করছে। আমি শুনে খুশি হলাম যে দেখেন আপনাদের সিকিডিএলে একজন, সে মাস্টার ডিগ্রি পাস করতে শান্তিনিকেতন থেকে নৃত্যকলার উপর, এবং সে অলরেডি এই সেক্টরে কাজ করছে। আমরা চাই আপনাদের লোকেরা শিক্ষিত হয়ে আপনাদের জন্য রাষ্ট্রে কাজ করবে, তখন এটা বেশি ফ্রুটফুল হবে, তাদের কথা বেশি গুরুত্ব দিয়ে মানুষ শুনবে। হ্যাঁ, আমরা বলে তো মনে করে যে এমপি হিসেবে দায়িত্ব, উনি সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর কাজ হয়তো নাও করতে পারে, কিন্তু আপনাদের জনপ্রতিনিধিরা এইখানে এসে যখন আপনাদের পক্ষে কথা বলবে, আপনাদের জন্য দাবি করবে, আপনাদের জন্য সোচ্চার হবে, তখন এটা বেশি সচেতনতা তৈরি হবে, এবং এটা মানুষ জানতে পারবে যে না, এরাও তো শিক্ষিত, এরাও তো সুন্দর করে কথা বলে, কেন ওনাকে চাকরি দিলে কি হবে, উনি তো চমৎকার ভাবে বলতে পারেন। আমরা যেন সেই ব্যাপারগুলো নজর দিই। আমি আপনাদেরকে এটুকু বলি, আমাদের আজকে আমি ইন্সপায়ার যে আপনাদের জন্য অনেক কিছু করা দরকার। ধরেন আজকে থেকে আপনাদের জন্য আমার চিন্তা শুরু হলো, আপনারা অপেক্ষা করেন, এবং আমি বললাম 1 মাসের মধ্যে আমাদের ট্রেনিং প্রশিক্ষণ হবে, আপনাদের জন্য সার্ভিস হবে, আমরা কিছু আপনাদেরকে দিব, আপনাদের যাতে স্বাবলম্বী হওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করেন। আপনাদের কল্যাণে যদি আমি কিছু করতে পারি মহান আল্লাহ তাআলার ওসিলায়, তাহলে আমার জীবন, আমার এই 5 বছরের রাজনীতি এবং মানুষের কল্যাণে আমার নিবেদিত কাজ করা, এই সমস্ত কিছু সার্থক হবে। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আজকে যারা কষ্ট করে আসছে, এত চমৎকার চমৎকার বক্তা, আমি এটা জানতাম না, তাহলে আরো আগে আসতাম, আগে আপনাদের সাথে আগে কথাবার্তা বলে যেতে পারতাম। আপনারা আপনাদের দুই অনুষ্ঠানে এই দুটোকে আমি একবার আমন্ত্রণ জানানো, আমার কাছে নাম্বার আছে, সময় মতো আপনাদের আমাকে জানাবেন।
আল্লাহ হাফেজ।